নমস্কার, আমার নাম রাজর্ষি গাঙ্গুলি। আমি এই চ্যানেলের মালিক এবং এই চ্যানেলের নাম আপনি দেখতেই পাচ্ছেন, 3B স্পোর্টস, মানে ব্যাট, বল আর বাঙালি। বাঙালি মানে আমি, আর আমার নামটা আপনারা জেনে নিলেন। তো ব্যাপার হচ্ছে, গত থেকে আপনি বুঝতে পারছেন যে ব্যাট বল নিয়ে আমি খুব একটা ভালো পারদর্শী নই, এবং সেটাই সত্যি, আমি নই। খুবই আফসোসের ব্যাপার। কিন্তু যেটা নিয়ে আমি পারদর্শী সেটা হচ্ছে ক্রিকেট দেখা নিয়ে। তো ক্রিকেট হোক কি ফুটবল হোক কি অন্য কোনো স্পোর্টস হোক, আমার চিরকালই স্পোর্টস দেখাতে কোনো না নেই। আমার স্পোর্টস দেখতে হেভি লাগে। আর আমি হয়তো ছোটোবেলা থেকে প্রায় পাগলের মতো স্পোর্টস দেখছি। আর ক্রিকেটের সাথে যে গভীর বন্ধনটা আমার ছোটোবেলা থেকে জড়িয়ে আছে, সেটা নিয়ে বলে কোনো মানে শেষ করতে পারবো না। আর সত্যি বলতে এই আমার ভালোবাসাটার আই থিঙ্ক একটা রিওয়ার্ড আমি পেয়েছি এবছর 2024-এ, যেটা আমরা সবাই জানি, যেটা 29শে জুন হয়েছে, যেটা খাতায় লিখে রাখার মতো একটা দিন। 19শে নভেম্বরের ক্ষত থেকে বেরিয়ে 29শে জুনের আনন্দে মেতেছে প্রায় গোটা ভারতবাসী, গোটা ভারতের জনগণ, এবং সেই জনগণের মধ্যে আমিও একজন ছিলাম। এবং ছিলাম বলেই আমার আরও বেশি করে জিনিসটা হেট করেছে, এবং আমি বুঝতে পেরেছি যে এই জিনিস নিয়ে কিছু না করলেই নয়। না, মানে দরকার নেই যে টাকা আসতে হবে এটা থেকে। আমি যেটা মনে করি, টাকার দরকার নয়, আমার প্যাশনের জন্য, আমার ভালোবাসার জন্য এই চ্যানেলে কথা বলাটা খুব দরকার। কারণ আমি যখনই কিছু বলতে চাই বা কোনো কিছু নিয়ে কোনো কথা বলতে চাই, তখন আমার সামনে 3-4জন লোক তো সবসময় থাকে, যারা ক্রিকেট নিয়ে প্রচণ্ডভাবে আমার মতোই পাগল। আমি তাদের সাথে সবসময় কথা বলি, এক কথায় চলে যাই এবং গিয়ে তাদের সাথে কথা বলে নিই। কিন্তু প্রত্যেকবারই মনে হয় যে শুধু 3-4জন কেন, আমার এই থটসটা যদি আরও অনেকে জানতো। কখনো ভেবেছি টুইটার, কখনো ভেবেছি ইউটিউব, কখনো ভেবেছি ফেসবুক, এখন ফাইনালি ভেবেছি অনেক ভাবাভাবি হয়ে গেছে, এবার শুরু করতে হবে। শুরু করে দিচ্ছি। হোক না হোক, যতদিন পারবো প্যাশনের দমে, সময়ের দমে একটা করে ভিডিও আনার চেষ্টা করবো, ওই যা চলছে ক্রিকেট নিয়ে, সেটা যাই হোক। এখন হয়তো খুব রেগুলার ভিডিওস আসবে, কারণ শুরু করেছি যখন তখন একটা কিছু বড় করতে চাই। তো সেই বড় করার জন্য ট্রেন্ডিং টপিক্সে পরপর ভিডিও আনতে থাকবো। ভিডিওগুলো লেন্থ বেশি বড় করতেও চাই না, ছোটোর মধ্যে হতে চায়। এবং ভিডিওগুলো বেশিরভাগ ক্রিকেটে হবে, কিন্তু অন্য স্পোর্টসে যদি নাম করা কিছু ঘটে, তাই ডেফিনেটলি বলছি আমি সেই জিনিসটা ডেফিনেটলি কভার করবো। সামনে অলিম্পিক আসছে, সেসব নিয়েও কথা আছে। ফুটবল তো চলছেই, ইউসিএল আসবে, ওয়ার্ল্ড কাপ তো হয়ে গেছে, ইউরো হয়ে গেছে, কোপা আমেরিকা হয়ে গেছে, আর্জেন্টিনা দুবার কাপ তুলে নিল, মাই ফেভারিট টিম মেসি চিরকাল। তো সেসব নিয়েও কথা হবে, ওয়াচালং হবে, পডকাস্ট হবে। আমার বন্ধুদেরও ক্রিকেট নলেজ কিন্তু কম নয়, তো সেসব নিয়েও কথা বলার জায়গা আছে। আমার বারবারই মনে হয় যে বাংলায় হয়তো একটা প্রপার ক্রিকেটের চ্যানেলের একটু অভাব আছে। সেই অভাবটার যদি একটু পূরণ করতে পারি, সেই অভাবটার যদি আমি কিছুটা ব্যবস্থা করতে পারি, এবং সেটাই অভাবটা থেকে যদি আমি আমার প্যাশনটাকে একটু সেটেল করে নিতে পারি, তো সেটারই আজকে শুরুয়াত। তো 3 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে, আপনারাও বকবক শুনে পাগল হয়ে গেছেন, তো তাড়াতাড়ি শুরু করছি আমার এই স্পোর্টস চ্যানেলের প্রথম প্রথম ভিডিওর কিছু টপিক, যেটা আজকে সকালে সবার আগে ঘুম থেকে উঠে আমরা দেখেছি। মানে যারা ক্রিকেট নিয়ে পাগল তারা তো ডেফিনেটলি ফলো করেছে। সেটা হচ্ছে গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্স। আমি কাল রাতে বা সন্ধ্যা নাগাদ জেনে গেছিলাম যে গৌতম গম্ভীর প্রেস কনফারেন্স করতে চলেছে। আমি তখন থেকেই হাইলি অ্যান্টিসিপেটেড যে কী বলবে। কারণ গৌতম গম্ভীর লোকটাই এত পিকিউলিয়ার আর এতটাই যে তাকে নিয়ে কন্ট্রোভার্সি আছে, তাকে নিয়ে গসিপ আছে। তো সেগুলো নিয়ে তো প্রেস করবেই, মানে ওরা লজিক্যাল কোশ্চেনের বাইরে যেতে তো খুব পছন্দ করে। বাট অ্যাজ ইউজুয়াল লজিক্যাল কোশ্চেন দিয়েই শুরু হয়েছিল, কিন্তু শেষ হতে হতে সেই কোয়েশ্চেনটা এসে গেছে, যে কোয়েশ্চেনটার আমাদের সবার জানার ইচ্ছা, যে গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে কী চলছে। মানে আমি যদি থাম্বনেলে এখন গৌতম গম্ভীর ভার্সেস বিরাট কোহলি দিয়ে দিই, চাই না আমি থাম্বনেলে দিয়েছি কিনা, কারণ এখন থাম্বনেল নিয়ে কিছু ভাবিনি, তাহলে আমার মনে হয় যে এক্ষুনি সেল হয়ে যায়, বিকজ লোকে শুনতে যায়। সেখানে গৌতম গম্ভীর নিজের জায়গায় থেকে স্পষ্ট বলেছেন যে তিনি বিরাট কোহলির সাথে কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না। মানে ওরকমভাবে বলেননি যে কন্ট্রোভার্সিতে যাবেন, তিনি বলেছেন তার আর বিরাট কোহলির সম্পর্ক প্রচণ্ড পার্সোনাল, এবং সেটা নিয়ে তিনি লোক সম্মুখে কথা বলতে চান না। এটাই হওয়া উচিত। দেখুন, ওনারা দুজন একসাথে একটা টিমকে রিপ্রেজেন্ট করছে, সেখানে কি মানে হয় যে আপনারা গিয়ে বাইরে থেকে গিয়ে সেখানে জিজ্ঞেস করবেন যে আপনাদের মধ্যে যে আগের ঝগড়াগুলো হয়েছিল সেগুলো কেন হয়েছিল। আরে বাবা, হয়েছিল, সেগুলো তারা নিজেদের টিমের সাথে করেছিল, সেগুলো 2 বছর, আই মিন 1 বছর আগের ঘটনা, সেগুলো নিয়ে কেন বেকার জলখোলা করা। আমরা দেখে নিয়েছি এবছর দুজনকে একসাথে হাসি ঠাট্টা করতে, নিজেদের ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞেস করতে, যেটা আমরা করতে দেখে নিয়েছি, অনগোয়িং ম্যাচে করেছে। সেখানে আমরা কেন করবো। আর আমার তখনই, মানে ওর পরই যখন নিউজটা আসে যে গৌতম গম্ভীর কোচ হতে পারে, তখনই আমার মনে হয়েছিল যে উনি হতে চলেছেন। সেই জন্যই হয়তো এই এত কথাবার্তা বা এত মিশু কথা। আমি কোনো রকম হিন্টস দিতে চাইছি না যে এগুলো আগে থেকে প্রি প্ল্যান থাকে, ডেফিনেটলি প্রি প্ল্যান থাকে, কিন্তু সেই জন্য লোকেদের হাব ভাব চেঞ্জ হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সেসব নিয়ে কথা থাক। আমার খুবই ভালো লেগেছে গৌতম গম্ভীর প্রচণ্ড ক্লিয়ারলি কথাবার্তাগুলো বলেছেন। আমার যেটা পার্সোনালি দেখার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন এবং ঋতুরাজ গায়কোয়াড়কে কী বেসিসে টিমের বাইরে রাখা হয়েছে। তো সেটা নিয়ে অজিত আগারকার বলেছেন যে আনফর্চুনেট, যেটা তিনি আবারও রিঙ্কু সিংয়ের বেলাতেও বলেছিলেন টি-20 ওয়ার্ল্ড কাপের সময়। অলমোস্ট আমার দেজাভু হলো কথাটা শুনে, মনে হলো একই জিনিস আবার শুনছি। বাট তিনি যেটা বললেন সেটা ঠিক, যে সিস্টেমের মধ্যে তারা থাকবে। আই হোপ যে তারা পরে আবার চান্স পাবে, তাদের কন্টিনিউয়াসলি পারফর্ম করে যেতে হবে, এবং তারা ডেফিনেটলি আবার ফিউচারে চান্স পাবে, যেটা ফেয়ার এনাফ। কারণ যে লেভেলে আমাদের দেশে কম্পিটিশন রয়েছে, সেই লেভেলে এটা তো মানে থ্যাঙ্কফুলি বলা যায়, বা হ্যান্ডসামলি বলা যায়, বা ক্লিয়ারলি বলা যায় যে পারফরমেন্স তোমাকে দিতে থাকতে হবে। অভিষেক শর্মা জাস্ট একটা আইপিএল খেলে, একটা আইপিএল ভালো করে, অ্যাকচুয়ালি একটা আইপিএল নয়, অনেকগুলো আইপিএলই ভালো করেছে কম বেশি, এটা এই আইপিএলে ফুটে বেরিয়েছে। একটা
মানে এই কয়েকটা আইপিএল খেলেই যে সে জায়গা পেয়ে যাবে এরকম না, কনস্ট্যান্টলি তাকে পারফরমেন্স দিতে হবে। গায়কোয়াড়কে দেখলাম 2021 থেকে বা 20 শেষ থেকে পারফরমেন্স দেওয়া শুরু করেছে, এখনও পারফরমেন্স দিয়ে যাচ্ছে এবং খুব ভালো দিয়ে যাচ্ছে। তো সেই দিক দিয়ে নেই, কিন্তু গিল অনেক বছর ধরে ব্যাক করা একটা প্লেয়ার। তো সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে গিলকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, আমি সেই নিয়েও একটা ডিফারেন্ট ভিডিও বানাবো। কিন্তু গিলকে নিয়ে যতই কন্ট্রোভার্সি থাকুক, আমরা এই কথাটা কিন্তু ভুলে যেতে পারি না যে গিল কিন্তু একটা প্রচুর ট্যালেন্ট রাখা প্লেয়ার। এই তার ট্যালেন্টটা কোনোভাবেই যাতে ওয়েস্ট না যায়, তার পুরো চেষ্টা কিন্তু ইন্ডিয়া টিম করছে এবং ইন্ডিয়া টিমের ম্যানেজমেন্ট করছে, এবং যেটার জন্য আমি খুব খুশি। বিকজ করাই উচিত, কারণ আমরা এত বছর ধরে একটা প্লেয়ারকে কন্টিনিউয়াসলি ব্যাক করেছি। এখন যদি তাকে লাস্ট মোমেন্টে এসে ড্রপ করি, তাহলে এত বছর তাকে জায়গা দেওয়ার মানেটা কী দাঁড়ালো? হ্যাঁ, 2023 ওডিআই ওয়ার্ল্ড কাপে ফাইনালে ও যে শটটা খেলেছিল, সেটা দেখে আমি মুখ দিয়ে যা বলার বলেছি সে ঠিক আছে, বাট আলটিমেটলি এটাকেও মানে ভুলে যাওয়া যায় না যে কমন, যে যা হয়েছে বা যা হয়ে থাকুক সেটার সাথে মানে সেরকম কোনো ব্যাপার নেই, বা গিলকে চান্স যে একদমই দেওয়া যাবে না সেরকম কোনো ব্যাপার নেই। সো ইয়া, গিল চান্স পেয়েছে, ফেয়ার এনাফ। আরও আমরা কিছুক্ষণ দেখি, তারপর কথা বলি। এবং আমার মনে হয় অভিষেক, সঞ্জু স্যামসনের জন্য একটু আলাদা করে বলতে হয়, অনেক বছর হয়ে গেল। তবে অভিষেক আর ঋতুরাজ গায়কোয়াড় ডেফিনেটলি টিমের আশেপাশেই থাকবে, সেটা নিয়ে আমার কোনো ডাউট নেই এ ব্যাপারে। সো গৌতম গম্ভীর আর অজিত আগারকরের প্রেস কনফারেন্স একদম পারফেক্ট গেছে, একদম সুপার গেছে, যেরকম যাওয়ার কথা সেরকম গেছে। এবং পারফেক্টলি গৌতম গম্ভীর না কোনো উঁচু নিচু কথা বলেছেন, তিনি এটাও বলেছেন রোহিত কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ অব্দি থাকতে পারে, তার কোনো অসুবিধা হয়ে গেছে। যদি আইপিএলে কিছু ট্রান্সফার নিউজ প্রচণ্ডভাবে গরম হয়ে গেছে, সেগুলোর মধ্যে শীর্ষে যেগুলো আছে সেগুলো হচ্ছে ঋষভ পান্ত চেন্নাই যেতে চলেছে। চেন্নাই আমার টিম, আমি বলে রাখি, আমি হিউজ চেন্নাই সাপোর্টার, তো ধোনি ফ্যান অনেক আগে থেকে। ধোনি আমার কারণ, যার জন্য আমি ক্রিকেট দেখা শুরু করেছি। এখন যদিও আমি ওইসব টক্সিক ফ্যান বেসের মধ্যে পড়ি না, কিন্তু সেগুলোর সাথে কোনো যায় আসে না, বাট আলটিমেটলি ধোনি ইজ লেজেন্ডারি ক্রিকেটার। তো যাই হোক, তো ঋষভ পান্ত যেতে চলেছে সিএসকে, ফেয়ার এনাফ আমি বলবো, খুবই ভালো আইডিয়া। কারণ ধোনির সবথেকে বড় কথা, চেন্নাই কোনো উইকেট কিপার তৈরি করেনি এত বছরে, তো সেটা একটা খুব বড় সমস্যা। ডোমেস্টিক থেকে কোনো বড় উইকেট কিপার উঠে আসেনি। কেএস ভারতকে আমরা বলতে পারি সাউথ ইন্ডিয়ান, তিনি যদি চেন্নাইয়ের কেউ হন, বাট সেখানেও খুব একটা আশা নেই। তো সেরকমই ঋষভ পান্তের যাওয়াটা সেদিক দিয়ে বেটার, চেন্নাইয়ের হয়ে তিনি বেটার কিছু করতে পারেন। যদি অনেকে বলছে তার কেরিয়ারটা শেষ হয়ে যাবে, কারণ যাই হোক, এনিওয়ে সেটা নিয়ে বলে লাভ নেই, আমার মনে হয় একদমই না, সেসব কিচ্ছু হবে না। ঋষভ পান্তের চেন্নাই যাওয়াতে আমার মনে হয় সুবিধাই হবে, ঋষভ পান্তেরও চেন্নাই ম্যানেজমেন্টেরও বিশাল সুবিধা হবে। তো যাই হোক, সেসবের জন্য খুব 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 কংগ্রাচুলেশনস ঋষভ পান্তকে, যদিও কিছুই কনফার্ম নয়, সবই রিপোর্টস। ওকে, রিপোর্টস কখনো কনফার্ম হয় না। সেকেন্ড যে রিপোর্টটা আছে সেটা প্রচণ্ডভাবে শকিং বলবো কি মানে খুশির খবর বলবো জানি না, আমার তো খুবই ভালো লাগছে। অ্যাজ এ মানে কী বলবো, অ্যাজ এ মানে ছোটোবেলা থেকে আইপিএল দেখে আসার জন্য আমার খুব ভালো লাগছে, কারণ আরসিবির সাথে কেএল রাহুলের যে সম্পর্কটা ছিল ভাই, আর কেএল রাহুল আরসিবিতে যে প্লেয়ারটা ছিল, সেই দুটোই কি আমরা আবার ফেরত পেতে চলেছি? আরসিবির কি সেই বিধ্বংসী ব্যাটিং ফেরত পেতে চলেছি, আর কেএল রাহুলের সেই বিধ্বংসী ফর্ম পেতে চলেছি? কারণ কেএল রাহুল যেতে চলেছে আরসিবি, দ্যাটস আ গ্রেট, আমি বলবো দ্যাটস আ বিগেস্ট এবং দ্যাটস আ বেস্ট ট্রান্সফার আই হ্যাভ এভার সিন। যদিও আমার একটা পার্সোনাল ফ্রেন্ড আছে যে আরসিবির এই ট্রান্সফার একদমই খুশি না, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কেন এটার কিছু সমস্যাও রয়েছে। বাট আমার মনে হয় যে খুবই ভালো। অনেকে ট্রোল করছে যে এবার তো কোহলি আর কেএল রাহুল মিলে ওডিআই খেলবে টি20তে, তো হ্যাঁ সেটা হতেই পারে, যদিও আমি পার্সোনালি মনে করি না বিরাট কোহলি অত স্লো খেলে বাই দ্য ওয়ে, বাট ঠিক আছে, ইটস ওকে, ইটস আ মিম। তো আমরা সেই ব্যাপার নিয়ে অতটা রাগ কেন করতে যাবো আফটার অল। তো যাই হোক, এটাও একটা গ্রেট নিউজ আমি বলবো, বাট আমার ডাউট আছে যে এই সব রিপোর্ট নিয়ে, যেগুলো কতটা ঠিক হবে। এছাড়া আর আমার কিছু বলার নেই। লাস্ট একটা পয়েন্ট আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে শামির ইন্টারভিউ দেখলাম। শামির ইন্টারভিউটা নিয়ে একটু পুরনো হয়ে গেছে, যদিও শামির ইন্টারভিউ নিয়ে আমার সেরকম আলাদা করে কিছু বলার নেই। একটা ফ্যাবুলাস পয়েন্ট লেগেছে, আমি বলছি না যেগুলো নিয়ে ও মশলাওয়ালা কোয়েশ্চেন হয়েছে সেগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ইনজি ভাইয়ের ওই বলিংয়ের ব্যাপারে হোক বা এ হোক, সেগুলো নিয়ে তো মানে ওগুলো কী বলবো ভাই, ওগুলো বোকামি। ওগুলো নিয়ে স্বামীর কাছ থেকে বেকার টিআরপি নেওয়ার জন্য কয়েকটা মুখ দিয়ে কথা বলিয়েছে, একটা বোকামির মানে কোনো আনসার দেওয়ার দরকারই ছিল না, আমি সত্যি বলবো। তো আমি ওসব বাদ দিলাম। আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্বামীকে একটা কোয়েশ্চেন করা হয় যে ইন্ডিয়ান টিমে কি ফেভারিটিজম আছে। তো আমি ভেবেছিলাম ও শিট, এটা একটা ভালো কোয়েশ্চেন, কারণ স্বামী মানে স্বামীকে আমরা 2019 সালেও ওয়ার্ল্ড কাপে প্রথম থেকে চেয়েছিলাম, বাট উনি এসেছিলেন, মানে ওনাকে খেলতে দেওয়া হয়েছিল অনেক পরে, মানে আফগানিস্তান ম্যাচে আই থিঙ্ক হ্যাট্রিক নেওয়ার পর উনি পার্মানেন্ট হন। 2023-এও সেম হয়, হার্দিক পান্ডিয়ার জন্য আমরা এক্সট্রা পেসার খেলাতে পারছিলাম না, এবং সিরাজ শ্রীলঙ্কাতে যেটা করে এসেছিলো তারপর থেকে সবাই সিরাজকেই চাইছিল, তখনও স্বামী খেলেনি। তো তখন একটা কথা হতে পারে, এবং 2023 যখন স্বামীকে চান্স দেওয়া হলো তখন আমরা বিলাই যে এ বাবা, আমরা মানে কাকে বসিয়ে রেখেছিলাম, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিলো। আর তো সবের পর যেটা নিয়ে আমার সবথেকে বেশি মনে হয়েছিল যে স্বামী তো এখানে বোধহয় খুব ভালোভাবে ওপেন আপ হতে চলেছে ব্যাপারটা নিয়ে, বাট স্বামী যে রিপ্লাইটা দিল, এবং তা থেকে আমার স্বামীর প্রতি রেসপেক্ট মানে এক তো ছিলই, অ্যাজ এ প্লেয়ার তো ছিলই, অ্যাজ এ পার্সনও ছিল, এবং সেটা আরও 100 গুণ বেড়ে গেল। কারণ আমি জানি স্বামী খুব স্ট্রেট কাট এবং খুব নিউট্রাল এবং খুবই ঠিকঠাক কথা বলে, ডিপ্লোম্যাটিক নয়, ডিপ্লোম্যাটিকভাবে কথা বলে না। ডিপ্লোম্যাটিকভাবে কথা অনেকে বলতে পারে যারা চুপচাপ থাকে, যারা মানে কন্ট্রোভার্সি চায় না, বাট স্বামী ডিপ্লোম্যাটিকভাবে কথাই বলে না, ওর মেন্টালিটিটাই ডিপ্লোম্যাটিক। এবং সেটার প্রমাণ আই থিঙ্ক স্বামী দিয়ে দিল এই প্রেস কনফারেন্সে, কারণ স্বামী একদম ক্লিয়ারলি যে কথাটা বললো সেটা দেখার মতো বা সেটা শোনার মতো কথা। স্বামী বললো যে তুমি তোমার 1000% দাও,
এবং তারপর দেখো কোন ফেভারিটিজম তোমাকে টিমে ঢুকতে দেয় না। স্পিচলেস। এটাই তো হওয়া উচিত। দেখো তোমার এগেনস্টে ফেভারিটিজম হবে, তোমার এগেনস্টে হয়তো পার্শিয়ালিটি হবে, হয়তো তোমাকে পার্শিয়ালিটি নিয়েই টিমে দেখানো, কিন্তু যদি তুমি লাগাতার রান করো, সাপোজ অভিষেক শর্মা আজকে কন্টিনিউয়াসলি রান করতে থাকলো, বা ঋতুরাজ গায়কোয়াড় আজকে কন্টিনিউয়াসলি কাজ করতে থাকলো, রান করতে থাকলো, তারপরে যখন গিল ফ্লপ হবে, তখন কি কোশ্চেন আসবে না যে ঋতুরাজ গায়কোয়াড়কে টিমে নাও বা অভিষেক শর্মাকে টিমে নাও? আমরা কি দাঁড়াবো না অভিষেক শর্মা ঋতুরাজ গায়কোয়াড়ের পাশে? টুইটারে হ্যাশট্যাগ চালু হয়ে যাবে এবং তারপরে একটা সময় বাধ্য হতে হবে টিম ইন্ডিয়াকে, এবং তারপরে যদি টিম ইন্ডিয়া পার্শালিটি করে গিলের সাথে, মানে অভিষেক শর্মার সাথে আর ঋতুরাজ গায়কোয়াড়ের সাথে, এবং পার্শালিটি করে গিলকে টিমে রাখে, তাহলে কি মানে একবার সত্যি করে বলুন, তাহলে কি কোনোভাবে মানে সেটা যাচাই হবে বা সেটাকে নিয়ে কোনোভাবে কথা বলা যাবে? আমার তো মনে হয় না যে সেটা কোনোভাবেই মানে জাজ করবে কেউ যে পার্শালিটি হচ্ছে, বিকজ তখন সবাই কথা বলবে লিটারালি গিলের এগেনস্টে এবং বিসিসিআইয়ের এগেনস্টে। তখন কী করে থামবে? এক্স্যাক্টলি, যদি পারফরমেন্স না আসে তাহলে কোনো জায়গায় থাকবে না, এবং এটাই ঠিক কথা। হয়তো একটা সিচুয়েশানে পার্শালিটি করে একজনকে চান্স দেওয়া হবে, কিন্তু একদিন না একদিন যদি সে যোগ্য না হয় তাহলে নিজে সেটা প্রুভ হয়ে যাবে। এটা পৃথিবীর নিয়ম, এবং সেটাই স্বামী বলে দিয়ে গেছে। মানে হি ইজ অ্যাবসলিউটলি জিনিয়াস। এই কথাটার এই জন্যই আমি তুলে আনলাম, কারণ এখান থেকে অনেক কিছু শেখার আছে, লাইফে অনেক কিছু শেখার আছে। মানে কী শেখার নেই, মানে এই কথাটা শুনে মানে আমার চোখ কান খুলে গেল যে স্বামী যে কথাটা বলেছে। বিকজ চাইছিল অ্যাঙ্কার শুভঙ্কর যে আছে অ্যাঙ্কার, সে কন্টিনিউয়াসলি চাইছিল মশালা। ডেফিনেটলি যে কেউ চায়, সেটা ওর দোষ আমি বলবো না। টিআরপির জন্য, ওর চ্যানেলের গ্রোয়ের জন্য এরকম মশালা তো লাগবেই, যেটা অমিত মিশ্রার থেকে বার করেছে, সেরকম একটা স্বামীর থেকে বেরিয়ে গেলে সোনায় সোহাগা। কিন্তু সেখানে স্বামী যে আনসারটা দিয়েছে, এবং আমি ওটাই বললাম না যে স্বামীর কথা বলার মধ্যে আমি দেখতে পাই যে ডিপ্লোম্যাটিক নয় লোকটা, লোকটা ইনবর্ন ডিপ্লোম্যাটিক, মানে আলাদা করে ডিপ্লোম্যাটিক সাজার চেষ্টা করছে না। হি ইজ অ্যাকচুয়ালি নিউট্রাল, হি ইজ অ্যাকচুয়ালি ওই মাইন্ডসেট রাখে। বিকজ ওকে দেখেই মনে হয় যে ও কোনো স্ক্রিপ্ট নিয়ে বসেনি, কারণ ওর কথা বলার ধরনে কোনো স্ক্রিপ্টিং নেই, কথা বলার ধরনে একটা সত্যতা আছে, একটা সহজতা আছে। হ্যাটস অফ। এবং সেই জন্য এত রুথলেস উইথ বল, উইথ স্পিচ। হি ইজ অ্যাবসলুটলি লেজেন্ড, গট ইজ অ্যাবসলুটলি লেজেন্ড। এবং আইপিএল ট্রান্সফার নিউজ আর লেজেন্ডারি। মানে আইপিএল 2025-এর যা হাইপ তৈরি হচ্ছে, মানে আমি বলবো আইপিএল 2025 কেমন হবে জানি না, অকশন জবরদস্ত হতে চলেছে।